আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা edutubd.com এর পক্ষ থেকে আমি নার্গিস সুলতানা সিনিয়র শিক্ষক শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ ঢাকা ক্যান্টনমেন্ট তোমাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। edutubd.com তোমাদের জন্য বিভিন্ন রকমের কাজ করে যাচ্ছে, বিভিন্ন ধরনের সেই ভিডিওগুলো তোমাদের জন্য বিভিন্ন সময় আপলোড করে যাচ্ছে। বিশেষ করে তোমাদের পাঠ্যপুস্তকের সঙ্গে সহায়ক যে ক্লাসগুলো যেটা তোমরা শ্রেণীকক্ষে পেয়ে থাকো সে ধরনের বিভিন্ন ভিডিও তোমাদের জন্য প্রতিনিয়ত কিন্তু আপলোড করে যাচ্ছে। পাঠ্যপুস্তকের শ্রেণীকক্ষে যদি কোনো জিনিসে তোমাদের কোনো সময় কোনো ঘাটতি থাকে, বুঝতে সমস্যা হয়, কোনো একটা অঙ্ক তোমরা না পারো, তাহলে কিন্তু edutubd.com তোমাদের জন্য খুবই সহায়ক ভূমিকা পালন করছে। যেমন আমি এখন যে এই মুহূর্তে তোমাদের সামনে যে ভিডিওটা উপস্থাপন করব সেটি তোমাদের পাঠ্য বইয়ের ৪র্থ অধ্যায়ের হিসাব বিজ্ঞানের পাঠ্য বইয়ের ৪র্থ অধ্যায়ের ৪ নম্বর সৃজনশীল প্রশ্ন। এই অঙ্কটা করতে গিয়ে যদি তোমরা ক্লাসে বুঝতে না পারো ওই ক্লাসটা কিন্তু পরবর্তীতে ফেরত পাবে না, বাট এই edutubd.com কিন্তু তোমাদের সাথে সারাক্ষণ আছে। একবার না বুঝতে পারলে বারবার তোমরা ভিডিওটা অন করে করে তোমরা দেখতে পারবে এবং যতক্ষণ পর্যন্ত বুঝতে না পারবে ততক্ষণ কয়েকবার করে চেষ্টা করতে করতে অঙ্কটা একদম তোমাদের আয়ত্তে চলে আসবে। এই সুযোগটা কিন্তু করে দিয়েছে একমাত্র edutubd.com। তো শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে যে ভিডিওটা নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি, এই মুহূর্তে যেটা তোমরা পাচ্ছ বা তোমরা আমাকে দেখছো, সেটা হচ্ছে তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের ৪র্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। এই মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের ৪র্থ অধ্যায় ৪র্থ নম্বর ক্রিয়েটিভ কোশ্চেনটা। আমরা জানি যে হিসাব বিজ্ঞানের অঙ্ক কেন কোনো প্রশ্নই এখন হুবহু বই থেকে আসে না, তারপরেও তোমাদের বইয়ে অনেকগুলো অঙ্ক কিন্তু দেয়া আছে এবং এই অঙ্কগুলোকে ভিত্তি করে বাকি অঙ্কগুলো কিন্তু তৈরি করা হয়। কিছু লেনদেন পরিবর্তন করে, কোনো সময় ফিগার পরিবর্তন করে, কয়েকটা অঙ্ককে একত্রিত কাটছাট করে, দুটো তিনটা অঙ্ককে সম্মিলন ঘটিয়ে একটা অঙ্ক তৈরি করে, মানে মোটামুটি পাঠ্য বইটাকে ভালোভাবে পড়ে অঙ্কগুলো যদি খুব ভালোভাবে তোমরা করতে পারো তাহলে এই অধ্যায় থেকে যে টাইপের প্রশ্ন আসুক না কেন সেই প্রশ্নগুলোর উত্তর দিতে তোমাদের জন্য কোনো সমস্যা হবে না। তো যেহেতু তোমাদের বারবার করে তোমরা শ্রেণীকক্ষে পড়ার পরও তোমরা বারবার অনুশীলন করতে হয়, অনুশীলনের বিকল্প কোনো কিছু নাই, এ কারণে আমরা ধারাবাহিকভাবে তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের যতগুলো সৃজনশীল প্রশ্ন আছে প্রত্যেকটা অঙ্ক আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আমার বিশ্বাস তোমরা কিছুটা হলেও উপকৃত হবে এবং তোমরা উপকৃত হলেই আমাদের প্রচেষ্টা কিন্তু সার্থক হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের যে ৪র্থ নম্বর অঙ্কটা সেটা একবার পড়ে দেখি। ৪র্থ অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন ৪ যেটা তোমাদের পাঠ্য বইয়ে আছে সেই প্রশ্নটা আমি একটু পড়ছি, তোমরা খেয়াল করো। এখানে আছে জনাব নাসিমা খানের ব্যবসায় প্রতিষ্ঠানে জুন ২০১৪ মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ। এখানে কতগুলো আছে: ব্যবসায়ী মূলধন আনয়ন, পণ্য ক্রয়, বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয়, বিনিয়োগের সুদ প্রাপ্তি, আসবাবপত্র বিক্রয়জনিত লাভ, আমদানি শুল্ক পরিশোধ, ব্যাংক হতে ঋণ গ্রহণ, পণ্য বিক্রয় এবং শিক্ষানবিশ সেলামি। প্রথম প্রশ্ন যেটা আছে, জনাব নাসিমা খানের নিয়মিত খরচের পরিমাণ কত? নিয়মিত খরচ কিন্তু যে খরচটা বারবার হয়ে থাকে সেগুলোকেই নিয়মিত খরচ বলা হয় এবং আমরা জানি যে এই নিয়মিত খরচগুলোই কিন্তু মূলধন জাতীয় ব্যয় হিসাবে গণ্য হবে। তো নিয়মিত খরচ যে খরচটা বারবার হয়, বারবার প্রায় প্রতিদিনই হচ্ছে বা না হলে কয়েকদিনের ব্যবধানে হচ্ছে, মাসের মধ্যে কয়েকবার হচ্ছে, বছরের মধ্যে অসংখ্যবার হচ্ছে। তো এই নিয়মিত খরচ এখানে আমরা যেগুলো পড়লাম, আমরা খুব ভালো করে যদি খেয়াল করি পণ্য ক্রয় কিন্তু প্রায়ই হচ্ছে, প্রায় প্রতিদিন না হলেও একদিন পর পর বা যে কোনোভাবে একটা ব্যবসা প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী পণ্য তারা ক্রয় করে থাকে। আরেকটা যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমদানি শুল্ক পরিশোধ, এটা পণ্য ক্রয়ের সাথে সরাসরি সম্পর্কযুক্ত, এটাও হচ্ছে তোমার নিয়মিত খরচ। তো আমরা প্রশ্ন উত্তরগুলো বরাবরের মতো আবার আমি বলবো যে প্রশ্নের উত্তরটা সঠিকভাবে খাতায় কিন্তু তোমরা লিখবে। তো আমরা লিখবো ৪ নম্বর প্রশ্নের উত্তর ক, জনাব নাসিমা খানের নিয়মিত খরচের পরিমাণ কত? আমরা লিখি ৪ নম্বর প্রশ্নের উত্তর ক। ৪ নম্বর প্রশ্নের উত্তর এখানে লিখে ফেললাম ক। আমরা একটা আন্ডারলাইন করব। এই প্রশ্নটা কত নাম্বার এইটা লেখার জন্য পরীক্ষার উত্তরপত্র যখন তোমরা প্রস্তুত করবে তখন কিন্তু এটাকে তোমরা
ব্লু রঙের কালি দিয়ে, নীল রঙের কালি দিয়ে লিখতে পারো। পরীক্ষার উত্তরপত্রে নীল এবং কালোর বাইরে অন্য কোনো কালি ব্যবহার করা একদমই অনুচিত, এটা ব্যবহার করা উচিতই না। তো তোমরা এই লেখাগুলোর জন্য বা কখনো কখনো পয়েন্টগুলো মার্ক করার জন্য তোমরা ব্লু বা নীল রঙের কালি ব্যবহার করতে পারো, আর বাকিটা সবটাই তোমরা কালো কালি ব্যবহার করবে। অঙ্ক করার সময় ছকগুলো চেষ্টা করবে অবশ্যই তোমরা পেন্সিল দিয়ে করার জন্য, হ্যাঁ, হিসাব বিজ্ঞানের যে ছকগুলো তোমরা করবে সেটা। তো আমরা লিখি জনাব নাসিমা খানের নিয়মিত খরচের পরিমাণ নির্ণয়। জনাব নাসিমা খানের জনাব নাসিমা খানের নিয়মিত খরচের পরিমাণ নির্ণয়। তো নিয়মিত খরচ আমরা বরাবরের মতো আমরা একটু আগে বলে নিয়েছি যে এখানে মাত্র দুইটা লেনদেন আছে, আর একটা হচ্ছে পণ্য ক্রয় আর একটা হচ্ছে আমদানি শুল্ক পরিশোধ। আমরা এখানে বিবরণ টাকা টাকা ছকটা করে ফেলি, বিবরণ টাকার ঘর আমরা দুইটা করে ফেললাম। জনাব নাসিমা খানের নিয়মিত খরচের পরিমাণ সর্বপ্রথমে যেটা আসছে পণ্য ক্রয় 7 লক্ষ টাকা, এটা আমরা লিখে ফেলি পণ্য ক্রয় 7 লক্ষ টাকা আমরা প্রথম কলামে লিখে ফেললাম, যোগফলটা আমরা দ্বিতীয় কলামে লিখব। এবং আমদানি শুল্ক পরিশোধ 5,000 টাকা, আমদানি শুল্ক পরিশোধ 5,000 টাকায়। আমদানি শুল্কটা হচ্ছে নিয়মিত খরচ বা মুনাফা জাতীয় খরচ। মুনাফা জাতীয় খরচগুলো নিয়মিত খরচ, যে খরচগুলো বারবার হয়ে থাকে সেগুলোকে নিয়মিত খরচ বলা হয় এবং সেগুলো মুনাফা জাতীয় খরচও বটে। তো আমদানি শুল্ক পরিশোধ 5,000 টাকা। এবং ইতিমধ্যে আমরা জেনেছি যে এখানে আর কোনো নিয়মিত খরচ নাই, তো আমরা নিয়মিত খরচ আমরা এখানে যোগ করে দিব। এবং একটা এন্ডিং লাইন অবশ্যই আমরা দিয়ে দিব, দিয়ে আমরা ছকটাকে পূরণ করে ফেলবো। ছকটাকে আমরা একদম বন্ধ করে দিব এবং নিচের এই অংশটা সুন্দরভাবে পেন্সিল দিয়ে আমরা অবশ্যই এই জন্যই বললাম যে পেন্সিল দিয়ে আমরা দাগ টানবো, যতটুকু দরকার ততটুকু রাখবো। যদি বাড়ানোর দরকার লাগে বাড়াতে পারবো, যদি কমানোর দরকার লাগে তাহলে কমাতে পারবো। এই জন্য ছকটা অবশ্যই তোমরা পেন্সিল দিয়ে করার চেষ্টা করবে এবং পেন্সিল দিয়ে ছকটা করবে। খ নাম্বার প্রশ্ন বলেছে জনাব নাসিমা খানের যে সকল লেনদেন বিশদ আয় বিবরণীতে অন্তর্ভুক্ত হবে তার পরিমাণ নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা নবম শ্রেণীতে পড়ো তাদের জন্য এই বিশদ আয় বিবরণীটা কি এটা বোঝা একটু কষ্ট। বিশদ আয় বিবরণীতে মূলত এটা আমাদের দশম অধ্যায়ে যে আমরা করে থাকি। বিশদ আয় বিবরণীটা হচ্ছে এই বিশদ আয় বিবরণীতে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়গুলোই শুধুমাত্র লিপিবদ্ধ করা হয়ে থাকে। এটা আমরা মুনাফা জাতীয় আয় ব্যয় কোনগুলো সেগুলো চিহ্নিত করব আমরা এখন, এবং যেগুলো মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় সেগুলো আমরা বিশদ আয় বিবরণীর অন্তর্ভুক্ত করব। তো এখানে আমরা দেখি যে ব্যবসায়ী মূলধন আনয়ন এটা আমার মুনাফা জাতীয় ব্যয় না। তারপরে মুনাফা জাতীয় ব্যয় আয় কোনোটাই না। পণ্য ক্রয় এটা অবশ্যই মুনাফা জাতীয় ব্যয়। বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় এটা অবশ্যই তোমার মুনাফা জাতীয় ব্যয় না, কারণ বৈদ্যুতিক যন্ত্রপাতিটা কিন্তু এটা বড় অঙ্কের খরচ বৈদ্যুতিক যন্ত্রপাতি, এবং এটা আমি ক্রয় করলেই তোমার কয়েকদিনের মধ্যেই এটা নিঃশেষ হয়ে যাবে না এরকম। এটা কারবারের প্রতিষ্ঠানের জন্য এটা একটা সম্পদ হিসেবে গণ্য হবে। বৈদ্যুতিক যন্ত্রপাতি সে যেটাই কিনি না কেন বড় আকারের, যদি ছোটোখাটো দুই একটা কোনো কিছু কিনি যেটা একবার ব্যবহার করে পরবর্তীতে আর ব্যবহার করা যাবে না, ওরকম হলে সেটা আমরা নিয়মিত খরচের পর্যায়ে ফেলতে পারি। কিন্তু তোমার যেমন মানে বৈদ্যুতিক সংস্থা যেমন বিদ্যুৎ বিল পরিশোধ এটা আমরা প্রতি মাসে দিচ্ছি, বাট ওই বৈদ্যুতিক যন্ত্রপাতি এটা আমার মূলধন জাতীয় খরচ। বিনিয়োগের সুদ প্রাপ্তি, বিনিয়োগের সুদটা আমরা প্রতি বছর বিনিয়োগ করলে প্রতি বছরই সুদ পাবো, এটাও তোমার বিশদ আয় বিবরণীর অন্তর্ভুক্ত হবে। আসবাবপত্র বিক্রয় জনিত লাভ এটাও তোমার মুনাফা জাতীয় আয়। আমদানি শুল্ক পরিশোধ এটা তোমার মুনাফা জাতীয় ব্যয়।
তো ব্যাংক হতে ঋণ গ্রহণ এটা অবশ্যই মুনাফা জাতীয় ব্যয় না, এটা বা মুনাফা জাতীয় আয় না। ব্যাংক থেকে ঋণ গ্রহণ হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। পণ্য বিক্রয় মুনাফা জাতীয় আয় এবং শিক্ষানবিশ সেলামি এটা হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয়। এই যে আমরা যেগুলো মুনাফা জাতীয় আয় বা প্রাপ্তি বা মুনাফা জাতীয় তোমার ব্যয় বললাম, সেগুলো শুধুমাত্র বিশদ আয় বিবরণীতে আসবে। তো আমরা লিখি জনাব নাসিমা খানের যে সকল লেনদেন বিশদ আয় বিবরণীর অন্তর্ভুক্ত হবে তার মোট পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখি বিশদ আয় বিবরণীর উপযোগী লেনদেনের পরিমাণ নির্ণয় বা লেনদেন সমূহের পরিমাণ নির্ণয়। আর যদি তোমরা পুরাটা লিখতে চাও যে জনাব নাসিমা খানের যে সকল লেনদেন বিশুদ্ধ আয় বিবরণীর অন্তর্ভুক্ত হবে তার পরিমাণ, সেটাও তুমি লিখতে পারো। জনাব নাসিমা খানের, আমরা এখন খ নাম্বার পৃষ্ঠায় চলে আসবো। নাসিমা খানের যে সকল লেনদেন বিশদ আয় বিবরণীর জনাব নাসিমা খানের যে সকল লেনদেন বিশদ আয় বিবরণে অন্তর্ভুক্ত হবে তার পরিমাণ নির্ণয়। এখন আমরা এই একই ছক থাকবে বিবরণ টাকা টাকা, শুধুমাত্র আমরা যেগুলো আসবে সেগুলো লিখে যোগ করে দিলে আমার এই অঙ্কটা হয়ে যাবে। কি আসবে? মুনাফা জাতীয় আয় এবং ব্যয়গুলো শুধুমাত্র এখানে আসবে। এখানে অবশ্যই এত ছোট ছকে হবে না, আমার নিচে যতটুকু প্রয়োজন আমরা টেনে নেব। তো প্রথমেই পণ্য ক্রয় আসবে। পণ্য ক্রয় 7 লক্ষ টাকা। পণ্য ক্রয় আমরা লিখে ফেলি পণ্য ক্রয় আছে 7 লক্ষ টাকা। আমরা 7 লক্ষ টাকা প্রথম কলামে লিখব। এরপরে খেয়াল করে দেখি কি আছে। বিনিয়োগের সুদ প্রাপ্তি 4000 টাকা। বিনিয়োগের সুদ প্রাপ্তি 4000 টাকা। আমরা লিখলাম বিনিয়োগের সুদ প্রাপ্তি 4000 টাকা। বিনিয়োগের সুদ প্রাপ্তি 4000 টাকা। এবার আসো আসবাবপত্র বিক্রয় জনিত লাভ 2400 টাকা। আসবাবপত্র বিক্রয় জনিত লাভ 2400 টাকা। আসবাবপত্র বিক্রয়জনিত লাভ 2400 টাকা আসলো। এরপর আছে আমদানি শুল্ক পরিশোধ 5000 টাকা। আমদানি শুল্ক পরিশোধ 5000 টাকা। এরপর আমরা দেখি আর কি আছে। ব্যাংক হতে ঋণ গ্রহণ আসবে না। পণ্য বিক্রয় 30,000 টাকা। পণ্য বিক্রয় হচ্ছে মুনাফা জাতীয় আয় বা প্রাপ্তি, এটা মুনাফা জাতীয় আয়। পণ্য বিক্রয় পণ্য বিক্রয় এখানে আছে 30,000 টাকা। 30,000 টাকা পণ্য বিক্রয় 30,000 টাকা আছে। আর এরপরে আছে আমাদের শিক্ষানবিশ সেলামি। শিক্ষানবিশ সেলামি 40,000 টাকা। এই শিক্ষানবিশ সেলামিও আমাদের তোমার মুনাফা জাতীয় আয়। শিক্ষানবিশ সেলামি মুনাফা জাতীয় আয় বা প্রাপ্তি, দুইটাই মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয়। শিক্ষানবিশ সেলামি শিক্ষানবিশ সেলামি শিক্ষানবিশ সেলামি এখানে আছে 40,000 টাকা। শিক্ষানবিশ সেলামি আছে 40,000
টাকা। আমরা লিখে ফেলি শিক্ষানবিশ সেলামি 40,000 টাকা। আমাদের আর নাই, আমরা এখন যোগ করে দিব। বিশদ আয় বিবরণীর অন্তর্ভুক্ত এখানে 6টা উপাদান আছে, 6টা লেনদেন আছে। পণ্য ক্রয়, বিনিয়োগের সুদ প্রাপ্তি, আসবাবপত্র বিক্রয়জনিত লাভ, আমদানি শুল্ক পরিশোধ, পণ্য বিক্রয়, শিক্ষানবিশ সেলামি। এখন আমরা এগুলো সব যোগ করে ফেলবো, যোগ করে দেখি আমাদের কত আসে। প্রথমে আমরা যোগ করি 7 লক্ষর পরে আসছে 4,000, এরপর আসছে 2,400, 5,000, 30,000 এবং 40,000। আমাদের যোগফলটা ইতিমধ্যে আমরা পেয়ে গেছি 7,81,400। 7,81,400। তাহলে বিশদ আয় বিবরণীর অন্তর্ভুক্ত হবে যে সকল লেনদেন, তার পরিমাণ হচ্ছে তোমার 7,81,400, মোট 7,81,400। আমাদের 4 নম্বর প্রশ্ন উত্তর খ যেটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেল। তাহলে বিশদ আয় বিবরণীতে কোন কোন ধরনের লেনদেনগুলো লিপিবদ্ধ হবে? বিশদ আয় বিবরণীর অন্তর্ভুক্ত হবে তোমার মুনাফা জাতীয় আয় এবং ব্যয়গুলো, মুনাফা জাতীয় আয় এবং ব্যয়গুলো। আবারও বলি, বিশদ আয় বিবরণীর অন্তর্ভুক্ত হবে মুনাফা জাতীয় আয় এবং ব্যয়গুলো। এখন আসো আমাদের পরের প্রশ্নটা হচ্ছে তোমার আসবে জনাব নাসিমা খানের মূলধন জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় প্রাপ্তির মোট পরিমাণ নিরূপণ করো। আমরা মূলধন জাতীয় প্রাপ্তিগুলো নিরূপণ করব এবং মুনাফা জাতীয় প্রাপ্তিগুলো নিরূপণ করে দুইটার আবার মোট পরিমাণটাও কিন্তু আমাদের নিরূপণ করতে হবে। তো আসো আমরা প্রথমেই মুনাফা জাতীয় মূলধন জাতীয় প্রাপ্তি যেগুলো আছে সেগুলো আমরা নিরূপণ করব এবং এরপরে আমরা নিরূপণ করব তোমার মুনাফা জাতীয় প্রাপ্তি। এখন খেয়াল করো, আমরা ছকটা যেভাবে রাখার ছিল ওভাবেই রাখছি, খেয়াল করো এভাবে রাখছি। শুধুমাত্র আমি যে কাজটা করব, এদিকে সরে এসে আমি একটা টাকার ঘরের পরিমাণটা বাড়িয়ে দিব। কেন বাড়াবো? যেহেতু দুইটা প্রাপ্তি যেটা আসবে সেটার আবার যোগফল বের করতে হবে, এই কারণে আমরা টাকার ঘরটা এখানে 3টা রাখবো। আমরা গ নাম্বার প্রশ্ন এবং জনাব নাসিমা খানের মুনাফা জাতীয় মূলধন জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় প্রাপ্তির মোট পরিমাণ আমরা এখানে লিখে নিই। খানের মূলধন জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় প্রাপ্তির আমরা মুছে দিচ্ছি ছকটা, আমি আবার করব, অসুবিধা নাই। প্রাপ্তির গ নাম্বার, এটা মোট পরিমাণ নির্ণয়। তো আমরা মুনাফা জাতীয় জনাব নাসিমা খানের মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় মোট পরিমাণটা লিখব। ছকটা একটু করে নিই। আমরা এখানে টাকার ঘর আগেই বলেছি, আমি 3টা নিয়ে আসবো। টাকা, বিবরণ। আমরা প্রথমে লিখব মূলধন জাতীয় প্রাপ্তি। কি আছে মূলধন জাতীয় প্রাপ্তি আমরা একটু খেয়াল করি। এখানে মূলধন জাতীয় প্রাপ্তি আমরা জানি তোমাদের পাঠ্যপুস্তকে মোট 3টি আছে।
একটা হচ্ছে ব্যবসায়ী মূলধন আনয়ন, একটা হচ্ছে গৃহীত ঋণ যদি ঋণ গ্রহণ করি, আর একটা হচ্ছে স্থায়ী সম্পদ বিক্রয় করে যদি কোনো টাকা পাই, সেটা হচ্ছে আমার মূলধন জাতীয় প্রাপ্তি। তো মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে এখানে প্রথমেই আছে ব্যবসায়ী মূলধন আনয়ন 2,50,000 টাকা। ব্যবসায়ী মূলধন আনয়ন 2,50,000 টাকা। তো আমরা লিখে পেলেই ব্যবসায়ী মূলধন আনয়ন 2,50,000 টাকা। আর একটা হচ্ছে ব্যাংক হতে ঋণ গ্রহণ 7,50,000 টাকায়। এই 10 লক্ষ টাকা হচ্ছে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি। তো প্রথমে লিখি ব্যবসায়ী মূলধন আনয়ন 2,50,000 টাকা। ব্যবসায় মূলধন আনয়ন 2,50,000 টাকা এবং ব্যাংক হতে ঋণ গ্রহণ 7,50,000 টাকা। আমরা যোগ করে দিলাম এবং যোগ করার পরে যেটা আমরা পেলাম সেটা হচ্ছে মোট মূলধন জাতীয় প্রাপ্তি। এখন আসো আমাদেরকে বলছে মুনাফা জাতীয় প্রাপ্তি এখানে কি কি আছে। তো আমরা লিখি মুনাফা জাতীয় প্রাপ্তি। মুনাফা জাতীয় প্রাপ্তির মধ্যে প্রথমেই আছে বিনিয়োগের সুদ প্রাপ্তি। বিনিয়োগের সুদ প্রাপ্তি এখানে আছে 4,000 টাকা এবং বিনিয়োগের সুদ প্রাপ্তি আমরা লিখি বিনিয়োগের সুদ প্রাপ্তি। বিনিয়োগের সুদ প্রাপ্তি এখানে আছে 4,000 টাকা। এরপরে আছে আসবাবপত্র বিক্রয়জনিত লাভ। আমরা আসবাবপত্র বিক্রয়জনিত লাভ এটা একটু কনফিউজড হয়ে যায় অনেকে, যে আমরা আগেই বলেছিলাম যে স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত যে লাভ, সেই লাভটা হচ্ছে আমরা বলি মূলধন জাতীয় আয় হিসাবে গণ্য হয়। কিন্তু তোমাদের পাঠ্যপুস্তকের 10ম অধ্যায়ে যেখানে তোমার মুনাফা জাতীয় তোমার পরিচালন আয় এবং অপরিচালন আয় দেখিয়েছে, সেখানে অপরিচালন আয়ের মধ্যে স্থায়ী সম্পদ বিক্রয় হতে যে মুনাফা, সেটাকে অপরিচালন আয় হিসাবে দেখানো হয়েছে। এই যে তোমাদের পাঠ্যপুস্তকে 134 পৃষ্ঠায় যে ছক আছে, যখন তোমরা 10ম অধ্যায় করবে, 9ম শ্রেণীর বন্ধুদের বলছি, 10ম শ্রেণীতে যারা পড়ো তাদের এটা অলরেডি করা হয়ে গেছে। তো এক্ষেত্রে আমরা স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত যে লাভ ছিল, আমরা আগের বইগুলোতে অবশ্যই আমরা এটাকে আসবাবপত্র বিক্রয়, বিশেষ করে তোমাদের 4 নাম্বার তোমাদের এই অঙ্ক, এই অধ্যায়ের 2 নাম্বার অঙ্ক যখন আমরা করিয়েছি, তখন কিন্তু ওটা আমরা মূলধন জাতীয় আয় হিসাবে দেখিয়েছি। আবার এটাকে আমরা বিশদ আয় বিবরণীর অন্তর্ভুক্ত যেহেতু হচ্ছে তোমার স্থায়ী সম্পদ বিক্রয় হতে মুনাফা, এই হিসাবে আমরা এটাকে মুনাফা জাতীয় আয় বা প্রাপ্তি হিসাবে কিন্তু এটা ধরে নিচ্ছি। অপরিচালন আয় যেহেতু এটা তোমাদের 10ম অধ্যায়ে যে ছক আছে ওখানে দেখানো হয়েছে, এবং স্থায়ী সম্পদ বিক্রয়জনিত যে ক্ষতি আছে সেটাকে কিন্তু অপরিচালন ব্যয় হিসাবে দেখানো হয়েছে, এবং স্থায়ী সম্পদ বিক্রয় হতে যেটা মুনাফা সেটা হচ্ছে অপরিচালন আয় হিসাবে দেখানো হয়েছে। সো এই স্থায়ী সম্পদ আসবাবপত্র বিক্রয়জনিত যে লাভ, এই লাভটাকে আমরা এখানে মুনাফা জাতীয় প্রাপ্তি হিসাবে তোমাদেরকে দেখাচ্ছি। আসবাবপত্র বিক্রয়জনিত লাভ। বিক্রয় জনিত লাভ, আসবাবপত্র বিক্রয়জনিত লাভ 2,400 টাকা। এরপরে আসছে তোমাদের পণ্য বিক্রয় 30,000 টাকা। পণ্য বিক্রয় এটা একদম নিয়মিত একটা আয় কারবার প্রতিষ্ঠানের জন্য পণ্য বিক্রয় 30,000 টাকা। এরপরে আসছে শিক্ষানবিশ সেলামি। শিক্ষা
নবিশ সেলামি, শিক্ষানবিশ সেলামি আছে 40,000 টাকা। আমরা এখন যোগ করে দিব, যোগ করে আমরা চলে যাব তোমার হচ্ছে 2 নাম্বার কলামে। তো 70,000, 74, 75, 76,400 টাকা। এখন আমরা মোট পরিমাণটা নির্ণয় করব, অর্থাৎ এই মূলধন জাতীয় প্রাপ্তি আমরা পেয়ে গেছি 10 লক্ষ টাকা এবং মুনাফা জাতীয় প্রাপ্তি পেয়েছি 76,400 টাকা। এই যে আমরা মোট প্রাপ্তি দুইটা মিলে কত টাকা পেলাম সেটা এখন আমরা যোগ করার পরে পেয়ে যাব। তো আমরা এখন যোগ করছি 10,76,400 টাকা। আমরা এখানে অবশ্যই নিচে দুইটা দাগ দিব, এন্ডিং লাইনটা দিব এবং এখানে লিখব সুতরাং মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় প্রাপ্তির মোট পরিমাণ। এটা লেখার পরে অবশ্যই তোমরা ছকের নিচে একটা দাগ দিয়ে দিবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এভাবে কিন্তু আমরা আমাদের পরীক্ষার যে খাতা থাকবে, পরীক্ষার যে খাতায়, সে খাতায় আমাদের প্রেজেন্টেশনটা সুন্দর করে করব। আর তোমরা অবশ্যই তোমাদের পরীক্ষার খাতায় যখন অঙ্ক করবে, যখন তোমরা লিখবে, তখন অনেকে বলে যে আমরা যখন অ্যাকাউন্টিংয়ের অঙ্ক করব তখন মার্জিন দেওয়ার কোনো প্রয়োজন আছে কিনা। অবশ্যই আমরা বাম সাইডে পর্যাপ্ত জায়গা রাখবো খাতার, কারণ শিক্ষকরা কিন্তু তোমার বাম সাইডে তোমার মার্কিং করবে, নাহলে তুমি যদি জায়গা না রাখো নাম্বারটা কোথায় করবে। এই কারণে আমরা হালকা একটা মার্জিন দিয়ে নেব এবং আমাদের যে প্রয়োজনীয় ছকের জন্য যে জায়গায় মার্জিন দেওয়ার পরও যে জায়গাটা থাকবে সেখানে সুন্দরভাবে তুমি লিখে অঙ্কগুলো করতে পারো। তো খাতায় উপস্থাপনের জন্য তোমাকে আবারও আমি বলি, বারবার বলি, আবারও এখন বলছি যে তোমরা প্রশ্নের যে নাম্বার, সেই নাম্বারটা সঠিকভাবে লিখবে। খাতার উপস্থাপনের উপরে তোমার সৌন্দর্য নির্ভর করবে। তো আমরা চতুর্থ অধ্যায়ের যে অঙ্কটা এই মুহূর্তে তোমাদের জন্য আমি করলাম সেটা হচ্ছে 4 নম্বর সৃজনশীল প্রশ্ন। এখান থেকে অঙ্ক তোমাদের অবশ্যই থাকবে এবং এই অধ্যায় থেকে অঙ্কটা যদি তোমরা বুঝে করতে পারো তাহলে দেখবে যে মানে খুব সহজেই, এবং তোমার যদি জানা থাকে, দেখা যায় যে 5 থেকে 7 মিনিটের মধ্যেই একটু দ্রুত লিখে সুন্দর করে তুমি যদি করতে চাও, সর্বোচ্চ 10 মিনিট লাগতে পারে, এর বেশি কিন্তু লাগবে না। এই 10 মিনিটের মধ্যেই তুমি তোমার অঙ্কটা কমপ্লিট করতে পারবে। যেহেতু পরীক্ষার প্রশ্নপত্রে তোমার বাধ্যতামূলকভাবে 10ম অধ্যায় থেকে 2টা অঙ্ক থাকে, আর্থিক বিবরণী এবং আর্থিক বিবরণী অন্যান্য যে অঙ্কগুলো থাকে তার তুলনায় তুলনামূলক একটু কঠিন তোমাদের জন্য। যদিও অনেকে করতে করতে তোমরা আত্মস্থ করেই ফেলতে পারো, অভ্যস্ত হয়েই যাও তোমরা, আবার অনেকের কাছে খুব সহজ হয়ে যায়। তারপরেও যেহেতু সমন্বয় বা আনুষঙ্গিক বিষয়গুলো এখানে আনতে হয়, তো একটু সময় লাগে। তো এই ধরনের অঙ্কগুলো করে যদি তুমি অঙ্ক থেকে টাইম বাঁচাতে পারো, সেটা কিন্তু ওখানে কাজে লাগাতে পারবে। এবং পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর তোমার সব কিছু লিখে শেষ করার পরেও কিন্তু কিছু সময় হাতে রাখতে হবে যে তুমি সবগুলোর প্রশ্ন লিখেছো, তার প্রশ্নগুলোর নাম্বার, ক্রমিক নাম্বারটা তোমার ঠিক হয়েছে কিনা, এভাবে তুমি লিখতে পেরেছো কিনা, ক খ গ এটা তোমাকে দেখতে হবে। সমস্ত প্রশ্নগুলোর উত্তর লিখেছো কিনা, যে 7টা আনসার করতে হবে 7টা আনসার করেছো কিনা। ক বিভাগ থেকে অবশ্যই 2টি এবং খ বিভাগ থেকে 5টি। অনেক সময় দেখা যায় শিক্ষার্থীরা ক বিভাগ থেকে না করে ক বিভাগ থেকে হয়তো 1টা করেছে, খ বিভাগ থেকে 6টা করে ফেলেছে। ভাবে শিক্ষকরা তো ধরতে পারবে না, নাম্বার গুনে গুনে উপরে লিখবে, সেরকম সুযোগ নাই। কারণ তোমার খাতার উত্তরপত্রের একদম যে টপ যে কাভার পেজ থাকে, এই কাভার পেজে কিন্তু 1-এর উত্তর কত নাম্বার পেয়েছো, 2-এ কত নাম্বার পেয়েছো, 3-এ কত নাম্বার পেয়েছো, এগুলো কিন্তু তোমার লিখতে হয় একজনে, যিনি খাতা দেখেন। সেক্ষেত্রে যদি 1 এবং 2 তুমি কোনো একটা বাদ দিয়ে যাও, দিয়ে দিকে 6টা করো, এটা কিন্তু এক্সামিনের চোখে ধরা পড়বে এবং তোমার এখান থেকে কিন্তু সেই সবশেষ অংশটা কিন্তু কেটে দিবে। সবশেষে যদি তুমি 10-এ 10ও পাও, সেটা কিন্তু কেটে দিবে। এ কারণে তুমি আগেই তুমি স্থির করে নিবে যে ক বিভাগ থেকে উত্তর তো করবে, খ বিভাগ থেকে কোন 5টা সহজ আছে, সহজেই তুমি করতে পারো, এটা কিন্তু তোমরা করবে। তো
তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা চতুর্থ অধ্যায়ের 4 নম্বর অঙ্কটা করো। এই ধরনের আরও কিছু অঙ্ক নিজেরা তৈরি করো, টেস্ট পেপার থেকে আছে, সেখান থেকে নিয়ে তোমরা করতে থাকো। তো করতে করতে তোমরা এই অধ্যায়টা তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো তোমরা ভালো থাকো, তোমাদের সবার প্রতি আমার শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।